সমন্বয়কদের উপরে তুফান উঠবে আমরা অনেকবার বলছি, শুনে নেই। ইউনূস সরকারের সময় বহুবার বলেছি এরা যা শুরু করেছে, ইউনূস সরকারটা ক্ষমতা থেকে গেলে পরে এদের কপালে কোন শনি আছে এক আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। একটা দুইটা না, কিন্তু একাধিক সমন্বয়ের কপালে শনি নেমে এসছে এবং সেই শনির বিস্তার আস্তে আস্তে ঘটছে। এবং এটার বিস্তার ঘটবে, এটা কিন্তু শুধু আমাদের কথা না। ইউনূস আমলে বুঝে নাই, কিন্তু ইউনূস আমল পার হওয়ার পরে এদের বড় সমন্বয়ক আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলেছে তারা গুপ্ত হামলার আশঙ্কার মধ্যে আছে। তবে গুপ্ত হামলা না, এবার প্রকাশ্যই ঘটনাবলী ঘটে যাচ্ছে। আওয়ামী লীগ ছাত্রলীগের যেরকম আছে তেমনি ছাত্রদলও ভাগবাটোয়ারার বিষয় আসে, তো ছাত্রদলও ছাড়ছে না। আমরা কিছুক্ষণ আগে একটা আলোচনায় আপনাদেরকে বিস্তারিত জানালাম যে হবিগঞ্জের কুখ্যাতই বলতে হয়, কারণ একজন পুলিশ হত্যাকারী, স্বঘোষিত পুলিশ হত্যাকারী তো আপনি সুখ্যাত বলবেন না। সেই কুখ্যাত হত্যাকারী মাহাদি হাসানের উপর তুফান তুলেছে ছাত্রদল এবং সেই তুফানের পরে তাকে একদম গো টু হসপিটাল, তাকে হসপিটালে চিকিৎসা নিতে হয়েছে এবং হসপিটালের বেডে এখনো কাতরাচ্ছে, এরকম বেশ কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এরপরই এই যে এই ভদ্রলোকের ভিডিও ছড়িয়ে গেছে চারদিকে। গতকাল রাত থেকেই এই ভিডিও ঘুরছে নেট দুনিয়ায় এবং নানান জন নানান মন্তব্য করছে। এবং মন্তব্যের ঘরে যদি আপনি ঢুকেন তাহলে কি দেখতে পাবেন সেটা আমি আপনাদেরকে জানাবো। তার আগে আমি একটু বলি যে এই সমন্বয়কের মুখে যা ঘটিয়েছে ছাত্রলীগের দিকেই তো অভিযোগের তীর, সেটা আমরা একটু শুনে আসি। আমি জুলাই যোদ্ধা, হ্যাঁ, যদিও জোর করে এইভাবে জয় বাংলা বলানো, জোর করে এই ধরনের পরিস্থিতি তৈরি করা, সমন্বয়করা কম বেশি সবাই অপরাধ করেছে। ফলে অদূর ভবিষ্যতে বিচারের জন্যই রেখে দেওয়া ভালো, আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই কাম্য নয়। এবং ছাত্রলীগ যদি এই ধরনের কাজকর্ম করে, আমরা নিঃসন্দেহে বলি যে সমন্বয়করা অন্যায় করেছে বলে ছাত্রলীগ অন্যায় করবে। এইসব যদি করতে থাকে তাহলে এটার ফল আবার ভালো হয় না এবং স্যাবোটাজ ঘটবে। কারণ এই সমন্বয়কদের যারা গুরু, তারা তো আসলে ঠিক জুতের মানুষ না। এই গুরুদের গুরু একদম মাস্টার মাইন্ড এই সমন্বয়ের কাছে আমরা আরেকটুখানি শুনতে পারি যে ওই সমন্বয়কের সাথে কি হয়েছিল। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আগে ভুল করছি ছাত্রদের পক্ষে থেকে, শেখ হাসিনা সঠিক ছিল। যেটা বলছিলাম যে সমন্বয়কদের একদম মাস্টার মাইন্ড যিনি, যাকে একদম শিক্ষিত মাস্টার মাইন্ড হিসাবে সেই অপশাসক কুখ্যাত শাসক ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব দরবারে পরিচয় করিয়েছিল, সেই মাহফুজ আলম কি বলছে যে এই যে ভিডিও যত জায়গায় গেছে তার নিচের পোস্টগুলো দেখে মাহফুজ আলমের বক্তব্য হলো, গতকাল জাহাঙ্গীরনগরের এক সমন্বয়ককে উলঙ্গ করে পিটিয়েছে ছাত্রলীগ। এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো তাকে যারা পোস্ট দিয়েছে সব পোস্টে 90% বেশি নেগেটিভ রিয়েক্ট আর কমেন্ট। এই মানুষগুলো সবাই কি আওয়ামী লীগ, নাকি আমরা সাধারণ মানুষকেও আওয়ামী লীগ বানিয়েছি? একদম ক্ষমতা হারিয়ে এখন জুৎসই উপলব্ধিটা হয়েছে যে এরা সারা বাংলাদেশে তারা সমন্বয়কটা নিজেরা ছাড়া বাকি সবাইকে এরা আওয়ামী লীগ ছাত্রলীগ বানিয়ে ফেলেছিল। এবং সেটারই এখন আস্তে আস্তে দেখছে যে মানুষ এই ধরনের ঘটনা যখনই ঘটে, মাহাদির মতো, হবিগঞ্জের মাহাদির মতো ঘটনা ঘটে বা নেত্রকোনার এই ছেলের ঘটনা যেটি ঘটলো জাহাঙ্গীরনগরের, তার নিচে মানুষের শুধু একটাই হা হা হি হি রিয়েক্ট, ব্যঙ্গ তাচ্ছিল্য করা যে ভাই ছাত্রলীগের জন্য আওয়ামী লীগের জন্য কিছু রাইখা দিও, তারাও এসা কিছু করবে, এইসব কথাবার্তা। নেত্রকোনার ঘটনাটা আপনারা একটু শুনেন যে নেত্রকোনার জাবি শিক্ষার্থীকে হেনস্থা, ভিডিও ছড়িয়ে তোলপাড়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শরীফ হোসেন, তার একটা ডাকনামও আছে। নেত্রকোনার পূর্বধলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতন, অর্থ আদায় এবং বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। বুধবার রাত 8টার দিকে পূর্বধলা উপজেলার সিন্দুররাটিয়া শালদিঘা এলাকায় ঘটনাটি ঘটে। পরে দিবাগত রাত 12টার পর ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। ভুক্তভোগী মোহাম্মদ শরীফ হোসেন, বয়স 20 বছর, নেত্রকোনা আটপাড়া উপজেলার বাসিন্দা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। জাহাঙ্গীরনগরের সে 54 ব্যাচের স্টুডেন্ট, আমরা ছিলাম 24 ব্যাচে। শরীফ হোসেন জানান, ইজি বাইকে করে পূর্বধলা সদরের দিকে যাওয়ার সময় ত্রিমোহনী সেতু অতিক্রম করে শালদিঘা এলাকায় পৌঁছলে দুই যুবক তার পথ রোধ করেন।
পরে তাকে গাড়ি থেকে নামিয়ে মাদক কারবারি অভিযোগ তুলে জিজ্ঞাসাবাদের নামে হেনস্থা করা হয়। কিছুক্ষণ পর আরো একজন সেখানে যোগ দেন। তার অভিযোগ 3 জন মিলে তাকে মাদক ব্যবসায়ী ও জুলাই যোদ্ধা আখ্যা দিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। এক পর্যায়ে মুক্তিপণ হিসেবে 20,000 টাকা দাবি করা হয়। পরে তার কাছে থাকা 500 টাকা এবং বিকাশের মাধ্যমে সংগ্রহ করা 10,000 টাকা নিয়ে দেওয়া হয়। পাশাপাশি তার ব্যবহৃত স্মার্টফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। অভিযোগ রয়েছে নির্যাতনের এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয় এবং তাকে বলতে বাধ্য করা হয়, আমি জুলাইয়ের ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে ভুল করেছি, শেখ হাসিনাই ভালো ছিল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। শরীফ বলেন, ঘটনার সময় চারপাশ অন্ধকার থাকায় কাউকে শনাক্ত করতে পারিনি। কারো বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো সন্দেহ নেই, আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নেই। ঘটনার পর থেকে চরম মানসিক ও নিরাপত্তাহীনতায় ভুগছি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিবস্ত্র অবস্থায় শরীফকে বিভিন্ন বক্তব্য দিতে বাধ্য করা হচ্ছে। এ সময় তাকে কান্নারত অবস্থায়ও দেখা যায়। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে নেত্রকোনা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানার পরপরই ভুক্তভোগী শিক্ষার্থীকে পুলিশি নিরাপত্তার আওতায় নেওয়া হয়। তার বক্তব্য শোনা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনাস্থল পূর্বধলা থানার আওতাধীন হয়, সেখানে অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। আমরা আরো যেসব তথ্য পেয়েছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের 54তম ব্যাচের শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা মোহাম্মদ শরীফ হোসেন, তার ডাকনাম হচ্ছে রুশান। রুশানের উপর নেত্রকোনা আটপাড়া উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা অতর্কিতে হামলা চালিয়েছে। এটা ঘটনাটা ঘটার কিছুক্ষণ পরই ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছিল। কিছুক্ষণ আগে ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ছাত্রলীগের নেতা কর্মীরা রুশানকে বিবস্ত্র করে তাকে নির্মমভাবে মারধর করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত হেনস্থা করে। আমরা একটা কথা বলেছিলাম অনেক আগে যে যদি ছাত্রলীগ আওয়ামী লীগের বিষয়টা রাজনৈতিক সুরাহা না করা হয় তাহলে দেশের ভেতরে একটা বড় রকম বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এবং এই আজকের আলোচনাতে আমি যেটা বললাম এটাই আমার ধারণা, ছাত্রলীগ আওয়ামী লীগ যদি এইসব কন্টিনিউ রাখে, এটাও তো একটা অপরাধ। যত বিচারই বলেন না কেন, এটা একটা অপরাধ। এই রোশানের সঙ্গে যেটি করা হয়েছে এটা অপরাধ। কারণ তারা কখনো কোনোদিন যদি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বা তাদের সহযোগী সংগঠনকে অ্যাকসেপ্ট করে, তাহলে ভোটের মাধ্যমে যদি কখনো তারা ক্ষমতায় আসে, তাদের কাছে যদি মনে হয় যে রোশানরা সেই জুলাই যোদ্ধা নাম দিয়ে তারা দেশে অরাজকতা চালিয়েছে, লুটপাট করেছে, তারপরে আমি জানি না এই সমন্বয়ক রোশান তার এলাকায় বা জাহাঙ্গীরনগরে সে সমন্বয়ক হওয়ার পরে অন্যান্য সমন্বয়করা যেরকম অন্যায়, অপরাধ, চোরাচালান, স্মাগলিং, চাঁদাবাজিতে জড়িত হয়েছিল, রোশানও কি তার ক্ষমতার সময় এরকম করেছে কিনা, নাহলে তার প্রতি কেন ছাত্রলীগ যে বলা হচ্ছে তাদের এত রোষ, এত ক্ষোভ, এত ঘৃণা তৈরি হয়েছে। তবে নিঃসন্দেহে এটা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যাওয়ার মতন, এবং আইন শৃঙ্খলা বাহিনী ভবিষ্যতে যেন বড় স্যাবোটাজ না হয় এবং আওয়ামী লীগ ছাত্রলীগও এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটায়, তার জন্য এগুলো আইনের আওতায় আনা উচিত। এবং এখানে যেখানে ছাত্রলীগ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং তারা যেটা করার চেষ্টা করে ঝটিকা মিছিল, ওগুলো করলেও পুলিশের তাড়ার মুখে পড়ে। নেত্রকোনাও বেশ কয়েকবার মিছিল করেছে, সেখানে উল্টো কেন এই ধরনের অপরাধ বা এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ টেনে এনে নিজেদের মাথায় আরো দায় নিতে চাচ্ছে, সেটা বোধগম্য নয়। গতকাল একটা ফেসবুক পোস্টে লিখেছি যে যেই দেশে যেখানে সার্জিস, হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারির মতো আত্মঘাতী জঙ্গিরা দাবড়ে বেড়ায়, সেখানে বিদেশি বিনিয়োগ আসবে, এটা একমাত্র এই ধরনের দিবাস্বপ্ন গর্ধব ছাড়া আর কেউ কিন্তু দেখতে পারে না। আর বিএনপির আমলেও বিনিয়োগ হবে না, কারণ দেখেন বিএনপি ফিলোসফিক্যালি কতটা দেউলিয়া। বিএনপি 2001 থেকে 6 সালে খালেদা জিয়া এই বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য দায়িত্ব দিয়েছিল মাহমুদুর রহমান। চিন্তা করেন, মাহমুদুর রহমান হলো বাংলাদেশের 1 নম্বর জঙ্গি, এত বড়ই জঙ্গি যে বিএনপি সরকার এখন কিন্তু মাহমুদুর রহমানের সাথে একটা দূরত্ব বজায় রাখতে বাধ্য হচ্ছে। এই মাহমুদুর রহমানেরই কিন্তু আপনার গডসন এবং তার উত্তরাধিকার হলো এই সার্জিস, নাহিদ, হাসনাত, এগুলা মাহমুদুর রহমান, ফরহাদ মজহার, পিনাকি, ইলিয়াস, এরা কিন্তু একটা লীগ হিসাবে কাজ করে, একটা ঘনিষ্ঠ আপনার জঙ্গিদের গডফাদার, সেট অফ গডফাদার্স আপনি বলতে পারেন। ভারতের পত্রিকায় এই সময় প্রকাশিত শেখ হাসিনা সাক্ষাৎকারের দ্বিতীয় অংশটি আজকে আমরা সবাই পড়েছি। শেখ হাসিনা আগে যে কথাগুলো বলেছিলেন সেগুলো পুনরায় তিনি সুস্পষ্ট করেছেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন একটা জিনিস, যে 2024 জঙ্গি উত্থানের পর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে সরে যাওয়ার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত একটা কথা তিনি বলেননি যেটা অবান্তর ছিল, যেটা পরবর্তীতে তাকে
সেই কথা থেকে সরে আসতে হয়েছিল। দ্বিতীয় অংশ থেকে আমি সবচেয়ে যে জিনিসটা পাই সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক গুণাবলী। সে বিষয়ে একটু আলোচনা করব এখানে। প্রশ্নকর্তা তাকে তার পদত্যাগপত্র নিয়ে প্রশ্ন করেছেন, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন। যা বলেছেন তার অর্থ হলো যে তিনি জঙ্গিদের আক্রমণের মুখে পদত্যাগপত্র লেখারও সময় পাননি। পদত্যাগপত্র লেখার সময় পেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র লিখতেন, আমার সেটা মনে হয় না। কারণ এই শেখ হাসিনা 50-60 বছরের রাজনৈতিক জীবনের উত্তরাধিকার এবং রাজনৈতিক জীবনের অধিকার। এই অবস্থায় তিনি ভালো করেই জানেন যে পদত্যাগপত্রটি দেয়া ঠিক হবে না। ঠিক তিনি তাই করেছেন। তবে এখানে আমার একটা দুর্ভাগ্য হলো যে প্রশ্নকারীও যেটা করেছে, বাংলাদেশের এই যে মতিউর রহমান চৌধুরী বিড়ি খেয়ে ঠোঁট পুড়ে ফেলা একটা আবর্জনাকে নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বিষয়ে উত্তর দেওয়া হচ্ছে যে বলেছিল যে শেখ হাসিনা 3 পৃষ্ঠার পদত্যাগপত্র লিখে সেটা উনি ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন। এটা নিয়ে বাংলাদেশে নানান হাস্য তামাশার সৃষ্টি হয়েছে। কিন্তু সত্য কথা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম দিন থেকে বলে এসেছেন তিনি পদত্যাগ করেননি, কোনো ধরনের পদত্যাগপত্র জমা দেননি, রাষ্ট্রপতির সাথে এই বিষয়ে তার কোনো এমনকি কথাও হয়নি। এইটা যে জিনিসটা সুস্পষ্ট করে সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আর সেটাই স্বাভাবিক। বাংলাদেশে এর মধ্যে যা কিছু হয়ে গেছে, 24-এর জঙ্গি উত্থান তো আমরা জানি এটা একটা ষড়যন্ত্রমূলক, সরকার পরিবর্তনের জন্য জঙ্গিরা হত্যাকাণ্ড চালিয়ে আপনার একেবারে বর্বরতা চালিয়ে ঢাকা শহরের মানুষকে নানান ধরনের অভিনয়ে প্রভাবিত করে রাস্তায় নামিয়ে তারা একটা ভয়াবহ কাণ্ড ঘটিয়েছিল। ষড়যন্ত্র করে যেটা করা হয়, অভিনয় করে মানুষকে যে জন্য নামানো হয়, সেটা কি গণ অভ্যুত্থান? সেটা গণ অভ্যুত্থান নয়, সেটা ষড়যন্ত্রই ছিল। এই ষড়যন্ত্র তো বৈধ কিছু নয়। যদি আমরা এই ষড়যন্ত্রকে বিচার করি, আমরা যদি ক্ষমতায় ফিরে আসি বা আমরা যদি বাংলাদেশেও প্রবেশ করি, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? বিষয়টা দাঁড়াবে যে এগুলা সব অবৈধ। ইউনূসের ক্ষমতা গ্রহণ অবৈধ, তারেক রহমানের ক্ষমতা গ্রহণ অবৈধ, সবকিছু কিন্তু অবৈধ হয়ে যায়। ফলে এই একাধিক অবৈধ কার্যক্রমের ফল হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আপনি প্রশ্ন করতে পারেন যে বাস্তবে কি সেই বাস্তবতা কি আছে? এইখানে অবশ্য আমি আপনার সাথে একটু একমত পোষণ করতে পারি। বাস্তবতাটা জটিল এবং সেটা নিরসনের জন্য বিএনপির উপর আপনার এক ধরনের রাজনৈতিক প্রজ্ঞা নাজির হতে হবে। সেটা হলো বিএনপি তো ক্ষমতায় এসে 24-এর জঙ্গি কোয়ালিশনের অভ্যন্তরীণ আপনার আয়োজনের একটা নির্বাচনে, সেই আয়োজনের নির্বাচন যেটা আমি এর আগেও বলেছিলাম, বাংলাদেশে এর চেয়ে খারাপ নির্বাচন হয়েছিল একমাত্র 15ই আগস্ট, যেটা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 15ই আগস্ট 1996 সালে যে নির্বাচন করেছিলেন সেটার একটা সৎ উদ্দেশ্য ছিল। কারণ হলো গণ আন্দোলনের মুখে খালেদা জিয়া কনভিন্সড হয়েছিলেন বা গণ আন্দোলন তাকে বাধ্য করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযোজন করতে। সেই জন্য তিনি নির্বাচন করে তার অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে আবার নির্বাচনের জন্য তিনি আসেন, যে নির্বাচনের পরে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় এসেছিল। কিন্তু 2024-এর নির্বাচনটি এর চেয়েও খারাপ। কিন্তু হলেও এইটাতে তারেক রহমান ক্ষমতা দখল করেছেন এবং উনি হয়তো এখন স্বপ্ন দেখছেন যে উনি 5 বছর ক্ষমতায় থাকবেন। এইটাই যদি হয়ে থাকে, তারেক রহমান যদি এই দিকেই যান, এত দুর্বল নির্বাচনের মাধ্যমে যদি উনি ক্ষমতায় টিকে থাকতে চান, তাহলে কিন্তু এমন ঘটনা ঘটে যেতে পারে প্রতিক্রিয়া হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে মধ্যখানে কিন্তু আর কোনো নির্বাচন লাগবে না। কারণ সাংবিধানিক ধারাবাহিকতায় এখনো কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী। এটা আপনাদের কাছে যারা বিশেষ করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যারা এটাকে হাস্যকর মনে করবেন, তাদের সাবধানতার জন্য আমি যেটা বলবো, দেখুন রাষ্ট্রটা তো সেই ইউনূসও চালাতে পারেনি, তারেক রহমানও চালাতে পারেনি। তারেক রহমান যদি একেবারে জনসমর্থন নিয়ে একটা সম্পূর্ণ ভালো নির্বাচনের মাধ্যমেও ক্ষমতায় অধিষ্ঠিত হন, তাহলেও দেখবেন যে তারেক রহমান রুটিন কাজ করার বাইরে কোনো কাজ করতে পারছেন না। বাংলাদেশটা এমনই হয়ে গেছে। এটার একটা দুর্ভাগ্য হলো যে এখানে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসে, আবার এটা মানুষের কাছে এখন স্পষ্ট হয়ে গেছে যে একমাত্র স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন করতে পারে। এইটা কিন্তু তারেক রহমান পারে না, ইউনূস পারেনি, আর এদের পারারও কথা নেই। আমি গতকাল একটা ফেসবুক পোস্টে লিখেছি যে যেই দেশে যেখানে সার্জিস হাসনাত নাসিরউদ্দিন পাটোয়ারির মতো আত্মঘাতী জঙ্গিরা দাবড়ে বেড়ায়, সেখানে বিদেশি বিনিয়োগ আসবে, এটা একমাত্র এই ধরনের দিবাস্বপ্ন গর্ধব ছাড়া আর কেউ কিন্তু দেখতে পারে না। হ্যাঁ, আপনারা যদি মনে করেন বুদ্ধিমান, আপনারা সেই দিবাস্বপ্ন দেখে যেতেই পারেন, কিন্তু বাস্তবতা হলো যে 2024-এর 5ই আগস্টের পর যে জঙ্গি উত্থান হয়ে গেছে, তারপরে কিন্তু বাংলাদেশে আর কখনো 1 পয়সাও কিন্তু বিদেশি বিনিয়োগ আসেনি। বিনিয়োগ শুধু আসেনি না, এখন যারা বিনিয়োগ করেছে তারা অর্থ তুলে নিয়ে চলে যাবে, এমনকি দেশি বিনিয়োগও হবে না যতদিন এই আত্মঘাতী জঙ্গিরা সমাজে, রাষ্ট্রে, বিভিন্ন জায়গায় তাদের আধিপত্য বজায় রাখবে।
এটার প্রমাণ কি? প্রমাণ হলো যে আসছে না তো বাংলাদেশের জন্য। বাংলাদেশের আজকের যে অর্থনৈতিক দুরবস্থা, এইটা কাটিয়ে ওঠার জন্য তো বিদেশিদের আস্থা লাগবে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর। হ্যাঁ,